Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? Hope you are well. By the grace of Allah, I am also well. সবাইকে রমজানের শুভেচ্ছা। আর লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম ন্যারেশনের পার্সন পরিবর্তন এবং টেন্স পরিবর্তন। এবং টেন্স পরিবর্তনে আমরা যেগুলো শিখেছি সেগুলো মোটামুটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেছে। তো আজকে আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে আমরা পরিবর্তন করব। তো আলোচনায় আসার আগে আমি প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে দু একটা কথা বলতে চাই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন হয়, আমরা দেখে কিভাবে বুঝবো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। তো প্রশ্নবোধক সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে আমরা জানি যে প্রশ্ন করা বোঝালে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দুই ভাবে গঠন করা যায়, আমরা দুই রকম ভাবেই শিখব। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, আর আরেকটা গঠন হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে সেটাকে আমরা কিভাবে পরিবর্তন করব। অক্সিলারি ভার্ব দিয়ে যদি শুরু হয়, প্রথমে রিপোর্টিং ভার্বটি পরিবর্তন হয়ে যাবে। রিপোর্টিং ভার্বটি পরিবর্তন হয়ে সেইট টুর জায়গায় আস্কড হবে। এরপরে কমা উঠে যাবে, কমা উঠে গিয়ে ইফ অথবা হোয়ার বসবে, কিন্তু ড্যাট বসবে না। এটা ভালো করে মাথায় রাখতে হবে, এই নিয়মটা। ড্যাট বসানো যাবে না, ওখানে ইফ অথবা হোয়ার বসবে। তবে তোমরা অবশ্যই ইফটাকে বেশি ব্যবহার করবে, হোয়ারকে তেমন একটা ব্যবহার না করলেও চলবে। আরেকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার হচ্ছে এখানে সেন্টেন্সটি অ্যাসার্টিভ বানাতে হবে। তুমি সেন্টেন্সের সব কিছু ঠিকঠাক করলে কিন্তু সেন্টেন্সকে অ্যাসার্টিভ বানালে না, তাহলে কিন্তু সেই সেন্টেন্স ভুল হয়ে যাবে। এখন অ্যাসার্টিভ দ্বারা কি বোঝাচ্ছি? অ্যাসার্টিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এই স্ট্রাকচারের সেন্টেন্সকে আমাদের সাজাতে হবে। ওকে, দেখি আমরা শুরু করি। তাহলে রিপোর্টিং ভার্বটি আস্কড হবে, সেইট টুর জায়গায় কি হয়ে যাবে? আস্কড হয়ে গেল। এখন এই যে কমা, এই কমাটি উঠে গিয়ে ইফ বসবে। এখানে আমাদের হলো মেইন কাজ। এই কাজটি আমরা অনেক স্টুডেন্টই ভুল করি, সবকিছু ঠিক করে এটাকে সাজাইতে পারি না। তো আমি প্রথমেই বলেছি এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ, এটাকে ইন্টারোগেটিভে রাখা যাবে না, এটাকে অ্যাসার্টিভ বানাতে হবে। অ্যাসার্টিভ মানে প্রথমে সাবজেক্ট নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সের সাবজেক্ট কে? ইউ। তার মানে সর্বপ্রথম কি ইউ কে নিয়ে কাজ করতে হবে। হ্যাভ পরে, হ্যাভ তো আসছে এই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ বানানোর জন্য। তাহলে আমরা দেখি ইউটা, ইউটা সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কাকে ফলো করে এগুলো আমরা নেক্সট গত ক্লাসে শিখে আসছি। ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, এটা মি কে ফলো করবে। মি কে ফলো করলে ইউ এখানে সাবজেক্ট, এই জন্য মির সাবজেক্ট ফর্ম নিতে হবে কি? আই। এখন আমরা টেন্স পরিবর্তন করব, হ্যাভ ডান। তো আমরা শিখেছি হ্যাভ ডানটা কি হয়ে যায়? হ্যাড ডান হয়ে যায়। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, পাস্ট পারফেক্টে যেতে হবে। দা ওয়ার্ক, অবশেষে ফুল স্টপ বসলো। আমরা কিন্তু কোশ্চেন মার্কটা দেইনি, কারণ কি? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলো না। হি আস্কড মি ইফ আই হ্যাড ডান দা ওয়ার্ক। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, তেমন কঠিন নিয়ম না, বাট ইন্টারোগেটিভ সেন্টেন্স মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমাকে ফেস করতেই হবে পরীক্ষায়। আমরা এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে আরেকটা স্টেপ রয়েছে, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হলে কি হয়, এখন আমরা সেটা দেখব। ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হলে রিপোর্টিং ভার্বটি আস্কড হবে।
ওই ডাব্লিউ ইজ ওয়াটটি বসবে। এইখানেও ড্যাট বসবে না এবং অবশেষে সেন্টেন্সটি অ্যাসার্টিভ হবে। একটু সংক্ষেপে লিখলাম অ্যাসার্টিভ হবে। তো আমরা এখন একটু উদাহরণ দেখি। খুব ভালো করে খেয়াল করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়ার ডু ইউ লিভ। তো এই যে ডাব্লিউ ইজ ওয়ার্ড হোয়ার, তো এইরকম সেন্টেন্স যদি থাকে তাহলে আমরা কিরকম ভাবে পরিবর্তন করব? এই সেইট টুটা অবশ্যই আর্টসে রূপান্তরিত হবে এবং এই কমাটি উঠে গিয়ে এখানে ড্যাট বসবে না, ড্যাট না বসে ওই ডাব্লিউ ইজ ওয়ার্ডটি বসবে। এই যে ওই ডাব্লিউ ইজ ওয়ার্ডটি বসবে, অর্থাৎ হোয়ারটা হোয়ারই থাকবে। এখন সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ বানাতে হবে, তার মানে সর্বপ্রথমেই সাবজেক্ট লাগবে। তো সাবজেক্ট আমরা কোথায় পাবো? এই সেন্টেন্সের সাবজেক্ট যেটা সেইখানে আমাদের কাজ করতে হবে। এখন তুমি বলতে পারো যে স্যার তাহলে ডু কি করব? না, ডুর কোনো কিছুই করতে হবে না, কারণ ডুটা আসছে সেন্টেন্সকে ইন্টারোগেটিভ বানানোর জন্য। সো আমরা যেহেতু আর ইন্টারোগেটিভই রাখবো না, সো ডু নিয়ে আর কোনো কথাই নাই, ডু উঠে যাবে। তাহলে ইউটা এই যে এরকম মেকে ফলো করবে, তাহলে ইউটা হয়ে যাবে আই, হোয়ার আই। এখন এটা কোন টেন্স এই ব্যাপারটা তোমাকে খেয়াল করতে হবে। এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, কারণ ইন্টারোগেটিভটা হচ্ছে ডু দিয়ে। হ্যাঁ, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, এটাকে আমরা এখন পাস্ট ইনডিফিনিটে নিয়ে যাব, অর্থাৎ পাস্ট ইনডিফিনিটের গঠন হচ্ছে সাবজেক্ট আর ভি2। তো এখানে ভি হচ্ছে লিভ, এটা ভি2 কি? এল আই ভি ই টি, হোয়ার আই লিভড হয়ে গেল। তো আমরা দেখতে পেলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দুই ভাবে চেঞ্জ করা যায়, মানে দুই রকমের ভাবে গঠন হয়। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে কি হয়, আর একটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হলে কি হয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমরা এখন ইন্টারোগেটিভের মোটামুটি কথা শেষ, এরপরে চলে যাব ইম্পারেটিভে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে পরিবর্তন করতে হয় সেটা দেখব। তো ইম্পারেটিভ সেন্টেন্স এরকম দুই রকম ভাবে গঠিত হয়, যেভাবে ইন্টারোগেটিভ গঠন হয়েছিল। তো আমরা প্রথমে দেখি, যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি ভার্বের এক নম্বর ফর্ম দিয়ে শুরু হয় তাহলে আমরা কিভাবে করব? সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি সেন্টেন্সের অর্থ অনুসারে, রিপোর্টেড স্পিচের অর্থ অনুসারে আমরা পরিবর্তন করব। যেরকম আদেশ যদি বোঝায় তাহলে অর্ডার, উপদেশ যদি বোঝায় তাহলে অ্যাডভাইসড, অনুরোধ যদি বোঝায় তাহলে রিকোয়েস্টেড, নিষেধ যদি বোঝায় ফরবেড। হ্যাঁ, এইভাবে পরিবর্তন করতে হবে। তারপরে এইখানেও আমাদের ড্যাশ বসানো যাবে না। হ্যাঁ, ড্যাশ না বসে আমরা সেখানে টু বসাবো, তারপরে ভার্বের এক নম্বর ফর্মে বাকি যেগুলো থাকবে সেগুলো বসাবো। ওকে, আমরা তাহলে উদাহরণটা দেখে আসি। তাহলে এখানে দেখতে পাচ্ছি রিড অ্যাটেন্টিভলি। হি সেড টু মি, সে আমাকে বলল মনোযোগের সাথে পড়ো। এটা সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে উপদেশ বোঝাচ্ছে, যে একজন মানুষকে উপদেশ দেওয়া হচ্ছে যে মনোযোগ দিয়ে তুমি পড়ো। তো উপদেশ দিলে সাধারণত অ্যাডভাইস বলবে। তো আমরা তাহলে লিখি হি অ্যাডভাইসড মি। এখানে টু বসানো যাবে না, কমা উঠে যাবে। কমা উঠে গিয়ে কি বসবে? টু বসবে। এরপরে ভার্বের এক নম্বর ফর্ম এখানে দেওয়াই আছে, এইদিকে যা আছে তাই। ওকে, আমি আরেকবার বলছি যে সেন্টেন্সের রিপোর্টেড স্পিচের অর্থ অনুসারে আমাদের রিপোর্টিং ভার্বটি পরিবর্তন হবে। সেটা অর্ডারড হতে পারে, অ্যাডভাইসড হতে পারে, রিকোয়েস্টেড হতে পারে, ফরওয়ার্ড হতে পারে, ইটিসি। আর যদি কোনো কিছুই না বোঝায় সেই ক্ষেত্রে আমরা কি করব? যে কিচ্ছু বুঝতে পারতেছি না আমি, এটা আদেশ, উপদেশ না অনুরোধ না নিষেধ, সেই ক্ষেত্রে তুমি টোল্ড দিয়ে দিবে। টোল্ড দিলে আমাদের এখানে হয়ে যাবে যে হি টোল্ড মি। কেউ যদি কিচ্ছু না বুঝতে পারে তাহলে টোল্ড। আর যদি বুঝতে পারো যে এটা অর্ডার ইত্যাদি ইত্যাদি, তখন তুমি এগুলো শব্দ ব্যবহার করবে কোথায়? রিপোর্টিং ভার্বের মধ্যে। তারপরে টু বসাবো, তারপরে ভার্বের এক নম্বর ফর্ম বসে বাকি যা আছে সেটা দিয়ে দেব। ওকে, এরপরে আমরা দেখব যে ভি1 দিয়ে শুরু না হয়ে
যদি লেটাস দিয়ে শুরু হয় তাহলে আমরা কি করব? লেটাস দিয়ে শুরু হলে সাধারণত সেটা প্রস্তাব অথবা পরামর্শ বোঝানো হয়। তাহলে আমরা দেখি রিপোর্টিং ভার্বটি সাজেস্টেড অথবা প্রপোজড হয়ে যাবে। এখানে কিন্তু ড্যাট বসবে, এটা তোমাকে ভালো করে মনে করতে হবে কোথায় ড্যাট বসছে কোথায় ড্যাট বসছে না। হ্যাঁ, তারপরে আমাদের অবশ্যই ড্যাট বসাতে হবে। হ্যাঁ, ড্যাট বসে এরপরে সাবজেক্ট প্লাস শুড প্লাস V1 প্লাস বাকি অংশ বলবে। এখানে মনে রাখার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সাবজেক্টের পরে শুড বসবে আর রিপোর্টিং ভার্বটি সাজেস্টেড অথবা প্রপোজড হয়ে যাবে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি এখন। He said to me, let us go out. তাহলে এটা কিভাবে পরিবর্তন করব? হি, এই যে সাজেস্টেড অথবা প্রপোজড দিলাম আমি, হি প্রপোজড মি। এখানে কিন্তু ড্যাশ বসাতে হবে, এই কমা উঠে গিয়ে এখানে ড্যাশ বলবে, হি প্রপোজড টু মি দ্যাট। এখন লেটাস থাকলে আমরা কিভাবে পরিবর্তন করব? আমি বলেছি যে সাবজেক্ট বসবে, এখানে সাবজেক্টটা কি? আস। আসটা কি হয়ে যাবে? উই হয়ে যাবে। তাহলে উই, তারপরে আমি কি বলেছি? শুড নেব। তারপরে কি? গো আউট। হি প্রপোজড মি দ্যাট উই শুড গো আউট। এখানে আসটা ওয়ে রূপান্তরিত হলো, শুডটা বসাতে হবে, এরপরে ভার্বের 1 নম্বর ফর্ম, তারপরে বাকি যা আছে সেটা দিয়ে দিলাম। তাহলে এটা লেটাসের নিয়ম চলে গেল। এরপরে আমরা দেখি যদি লেটাস না হয়ে let me, let him, let them, etc. এগুলো যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব? এভাবে ইম্পারেটিভ সেন্টেন্স গঠন হয়। আমরা প্রথমে বলেছি ইম্পারেটিভ দুই রকম ভাবে গঠিত হয়, একটা লেট দিয়ে আর একটা V1 দিয়ে। লেটের আবার দুইটা কি আছে? স্টেপ আছে, একটা হচ্ছে লেট আস আর একটা হচ্ছে লেট আস না থেকে এই কয়েকটা। তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করব? রিপোর্টিং ভার্বের মধ্যে তেমন পরিবর্তন আসবে না, সরাসরি আমরা টোল্ড লিখব। এরপরে এখানে ড্যাট বসবে, এরপরে সাবজেক্ট মাইন্ড প্লাস V1 প্লাস বাকি অংশ। তো আমরা দেখতে পাচ্ছি লেটাস থাকলে সাবজেক্টের পরে কি বসে? শুড বসে, কিন্তু এই জায়গায় আমরা লেট মি, লেট হিম ইত্যাদি এইগুলো জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টের পরে মাইন্ড বসে। এটাই ডিফারেন্স। এই একটা জিনিস মনে রাখি, এখানে হয়ে যাবে। তো আমরা উদাহরণে আসি। He said to me, let me do the work. তাহলে কি হবে? said to টা told এ রূপান্তরিত হয়ে যাবে। তারপরে that বসবে। এখন সাবজেক্ট নিতে হবে, সাবজেক্ট কে? মি। মিটা ফার্স্ট পারসন ফলো করবে হি কে। এখন এখানে অবজেক্ট থাকলেও অবজেক্টের ফর্ম কিন্তু নেওয়া যাবে না, সাবজেক্টের ফর্মে নিতে হবে, কারণ আমি আগেই বলেছি যে এখানে সাবজেক্ট বসে। তাহলে মিটা হি হয়ে যাবে, হি। এরপরে কি বসবে? মাইট। তারপরে ডু দা ওয়ার্ক। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ইম্পারেটিভ সেন্টেন্সের দুইটা গঠন, একটা ভার্ব দিয়ে আর একটা লেট দিয়ে কিভাবে পরিবর্তন করতে হয়। এই বিশেষ নিয়মগুলো বাসায় তোমরা বারবার প্র্যাকটিস করবে, বিভিন্ন এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করবে, তাহলে এই ব্যাপারগুলো তোমাদের মনে থাকবে। তো আজকে আমরা শিখলাম ইন্টারোগেটিভ দুই ভাবে গঠন করা যায়, ইম্পারেটিভ দুই রকম ভাবে গঠন করা যায়।
এবং সেগুলোকে কিরকম ভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে পরিবর্তন করা যায় আমরা আজকের ক্লাসে মোটামুটি এই আলোচনা ছিল। আর সবাই ওকে ভালো থেকো, সুস্থ থাকো, বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আবারও দেখা হবে নেক্সট ক্লাসে। ওকে, আল্লাহ হাফেজ।